চলমান তাপপ্রবাহের 1 মাস হলো আজ। দেশের ইতিহাসে টানা তাপপ্রবাহ স্থায়িত্বেরও নতুন রেকর্ড এটি। এই অবস্থা আরও 2 দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের 57টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে যশোরে 43.8, চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহীর উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। আর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে ময়মনসিংহ জেলা সহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আরও অসহনীয় হয়ে উঠতে পারে গরমের অনুভূতি। এদিকে মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও এরপর আবারও বাড়বে গরম। তারা বলছে, সাগরে জলীয় বাষ্প কমে যাওয়াতেই দেশ জুড়ে তাপদাহ দীর্ঘস্থায়ী হচ্ছে। তবে 1 তারিখও সারা দেশে হিটওয়েভ থাকতে পারে, তবে বিশেষ করে সিলেট কিংবা চট্টগ্রামে হিটওয়েভ আওতামুক্ত থাকতে পারে। খুলনা এবং রাজশাহী এবং রংপুর হিটওয়েভের আওতায় থাকতে পারে। ঢাকা এবং বরিশালের তাপমাত্রা ওই চট্টগ্রাম এবং সিলেটের কিছুটা প্রভাবে তাপমাত্রা কিছু কমে আসতে পারে। তবে 4 তারিখ কিংবা 5 তারিখ আমাদের সারা দেশের তাপমাত্রা অনেকাংশে কমে আসতে পারে। 2 তারিখের কাছাকাছি সময় থেকে তাপমাত্রা কিছুটা কমা শুরু হবে, তবে হিটওয়েভ পুরোপুরি আওতামুক্ত হবে না। এটার জন্য আমাদেরকে 4 তারিখ কিংবা 4 তারিখের কাছাকাছি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তীব্র গরমে ছন্দপতন ঘটেছে শ্রমজীবী ও কম আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়। জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেও কাজ পাচ্ছেন না তারা। অন্যদিকে গাছ মরে যাওয়া বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে সবজির উৎপাদন নিয়ে শঙ্কা। যেসব জেলায় গরমে স্কুল খোলা ছিল সেখানে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রচণ্ড গরম এবং রোদে বিপর্যস্ত জনজীবন। চুয়াডাঙ্গায় এই গল্প প্রায় 1 মাসের। সকাল বিকাল খেতে পানি দিয়েও গাছ বাঁচাতে পারছেন না এখানকার কৃষক। এতে সবজির উৎপাদন নিয়ে তারা শঙ্কায় রয়েছেন। কোষ্টা বুনতে আসছে না, ধান আমাকে পুড়িয়ে যাচ্ছে। একদিন যদি সেচ না দেওয়া ব্যাহত হয়, এসে দেখা যায় যে অর্ধেক চারা মারা গেছে। বরিশালে প্রচণ্ড গরমে বেকায়দায় শ্রমজীবী মানুষ। পেটের তাগিদে কাজে বের হলেও তাদের দেখার যেন কেউ নেই। গাড়ি চালানোর কায়দা নেই, এত গরম পড়ে। মানুষের সেলাই মিলাই না খাওয়াইলে তো আমরা তো আবার রাস্তা অস্থিরই করতাম। অতিরিক্ত গরমে দীর্ঘ সময় কাজ করতে না পারা এবং রাস্তায় মানুষ কমে যাওয়ায় পটুয়াখালীতে কমে গেছে শ্রমজীবী মানুষের আয়। সংসার চালাতে পড়তে হচ্ছে বেকায়দায়। গরম খুব বেশি, কাজ করার মতন সম্ভব না। কুমিল্লায় গরমের মধ্যেই মঙ্গলবার বিদ্যালয়ে যেতে হয়েছে শিক্ষার্থীদের। আমরা যখন স্কুলে আসি তখন অতটা রোদ না থাকলেও যখন স্কুল থেকে ফিরে যাই তখন অনেক রোদ পড়ে। খুলনায় প্রায় সব হাসপাতালেই শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি। বহির্বিভাগেও বেড়েছে রোগীর চাপ। তো এই তীব্র তাপদাহে আমাদের আসলে কিছু নিয়মকানুন মেনে চলার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা অনুযায়ী চলব। নারায়ণগঞ্জে রাস্তায় বের হওয়া মানুষদের বিশুদ্ধ পানি ও স্যালাইন দিচ্ছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। এছাড়া ওয়াটার ক্যানন দিয়ে ছিটানো হচ্ছে পানি। নিচে পাকার গরম, উপরে রোদের গরম, কোনো কাস্টমার পাই না, বেচা কিনা নাই। 7-8 ঘন্টা গাড়ি চালাইতাম, কোনো সমস্যা হতো না। এখন 4 ঘন্টা গাড়ি চালাইলে শরীর আর কুলে না। বিভিন্ন সড়কে পানি ছিটিয়ে পরিবেশ শীতল করার চেষ্টা করছে যশোর পৌরসভা। সড়কের মোড়ে মোড়ে করা হচ্ছে খাবার পানি সরবরাহ। একইভাবে প্রখর রোদে মানুষকে স্বস্তি দিতে গোপালগঞ্জ পৌর এলাকাতেও শীতল পানি ছিটাচ্ছে কর্তৃপক্ষ। আব্দুল্লাহ আল মামুন, ৭১। তাপপ্রবাহের কারণে সারা দেশে একসাথে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে না। সিদ্ধান্ত নেওয়া হবে জেলাভিত্তিক, জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, তাপপ্রবাহের কারণে একাডেমিক ক্যালেন্ডার পুনর্নির্ধারণ করা হবে। এই সময় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল হবে কিনা তা নিয়ে আগাম বলা যাচ্ছে না। যতদিন প্রয়োজন শনিবারে ক্লাস চলবে। এর আগে তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে হাইকোর্টের আদেশের কপি না পাওয়া, কোর্ট ছুটি থাকা এবং অ্যাটর্নি জেনারেলের সাথে পরামর্শ করেই আদেশের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন আদেশের কপিও আমরা এখনো পাইনি এবং এর মধ্যে শোনা যাচ্ছে যে বৃহস্পতিবার, শোনা যাচ্ছে না আসলে, কোর্ট ক্যালেন্ডারে আমরা দেখলাম যে বৃহস্পতিবার আদালত বন্ধ। যেহেতু বৃহস্পতিবার আদালত বন্ধ, আমাদের কিন্তু আপিলেরও সুযোগ নেই। আজকে সর্বশেষ সুযোগটা ছিল, আমরা অপেক্ষমান ছিলাম যে আমরা নির্দেশনাটা পাবো। তবে যেহেতু আমরা আজকে যেহেতু বন্ধ আমরা এমনিতেই ঘোষণা করেছি,
এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে বন্ধ যদি বৃদ্ধি করা হয় সেটা তো আমাদের আপিলের সুযোগ থাকবেই অবশ্যই। চলমান তাপপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে আছেন কমায়ের শ্রমজীবী মানুষ। দিনভর আগুনমুখ রোদে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে ব্যবসা চালাতে হচ্ছে রাজধানীর হকারদের। যদিও অস্থায়ী সব দোকানে বিকেলের আগে কোনো ক্রেতাই আসছে না। ফয়সাল রয়েলের রিপোর্ট। তীব্র তাপদাহে পুড়ছে শহর, আগুন ঝরাচ্ছে সড়কের পিচ, বহুতল ভবনগুলোর দেয়াল যেন ঝরাচ্ছে আগুনের ফুলকি। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না নগরবাসী। তবুও এই তীব্র গরমেও কাউকে না কাউকে জীবন বাঁচাতে ধরতে হচ্ছে জীবিকার হাল। যেমন 70 হকার মিলন কাজী, স্ত্রী আর 2 মেয়ের সংসারে তিনি একমাত্র উপার্জনক্ষম মানুষ। তাই ঝড় বৃষ্টি কিংবা আগুন ঝরানোর রোদ তাকে বাইরে পা রাখতেই হয়। নিউ মার্কেটের ফুট ওভার ব্রিজে বিক্রি করেন কটনের আলখেল্লা কাপড়। চোখে মুখে অশেষ ক্লান্তি, শরীর সায় না দিলেও মনের জোরেই তিনি বসে থাকেন একটু বিকিনির আশায়। কিন্তু তার কোনো পণ্যই আজ বিক্রি হয়নি। সহ্য করতে পারি না, আমার গরমের লেগে অনেক গরম। জানো আমার খালি গামের উপরে গাম, কাস্টমার নেই, কিছু নাই, খারাই রয়েছি। গরমের লেগে কতদিন পরপর উঠি লেবু পানি খাই দূরে দিয়া, কতদিন পরপর মসজিদে দিয়ে ঘুমাই, আবার একটু শরীরটা ঠান্ডা হলে আবার দৌড়ে আই। এমন বহু শ্রমজীবী মানুষ যেন প্রকৃতির সাথে যুদ্ধ করেই জীবন যুদ্ধকে বাঁচিয়ে রাখেন। তাই নিজের হৃদরোগকে উপেক্ষা করেই হিট স্ট্রোকের এই সময়ে ফুটপাতের খোলা রোদে কাপড় বেচতে হয় এই বিক্রেতাকে। আমি হার্টের রোগী, মানে খুব কষ্ট, তারপরে মানে পেটের ধান্দার জন্য আসতে হয় আর কি। এই গরমে খোলা আকাশের নিচে ক্রেতারা দাঁড়াতে চান না, তাই বিক্রির পাশাপাশি ক্রেতার মাথায় ছাতা ধরতে হয় ফুটপাতের বিক্রেতাদের। বাঙ্গ বেচে কিনেও কত কষ্ট হইতেছে, আবার কোনো কাস্টমারে মালে দেয় না। পেটাতে আসতে হবে, ফ্যামিলির এই আমাদের দিকে তাকায় রয়েছে, ফ্যামিলিতে বাপ মা আছে, সবাই তো আছে। গরম লাগলে সাওয়াই দিয়ে খারাই, আবার রোদ্দুর কমলা আবার দোকানে বসি। তীব্র তাপদাহে ফুটপাতের দোকানিদের ক্রেতা কমে গেছে, কমেছে তাদের আয়ও। এত প্রতিকূলতার মধ্যেও মনের জোরেই টিকে থাকতে হয় এই শহরের লাখো শ্রমজীবী মানুষকে। ফয়সাল রয়েল, 71, ঢাকা। বন ও বনভূমি সংরক্ষণে ব্যর্থ প্রশাসনের জবাবদিহিতা এবং বন ধ্বংসকারীদের উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান বাপার কর্মকর্তারা। বর্তমান পরিস্থিতিতে রৌদ্রের খরতাপ আর শহরের অসহনীয় উষ্ণতার জন্য নির্বিচারে গাছ কাটা, বায়ু দূষণ ও জলাধার কমে যাওয়ার মতো কারণগুলোকে দায়ী করেন বক্তারা। তারা বলেন, শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতেও অপরিকল্পিতভাবে গাছ কাটা হচ্ছে। ফলে বাংলাদেশ নামের পুরো বদ্বীপ অঞ্চলটি ধীরে ধীরে উত্তপ্ত এবং বসবাসের অযোগ্য হয়ে উঠছে। পরিকল্পনা করে আলাদা বিনিয়োগের মাধ্যমে সবুজায়ন প্রকল্প বাস্তবায়ন করার তাগিদও দেন বক্তারা। বন ও বনভূমি সুরক্ষায় সংশ্লিষ্ট মহল অধিদপ্তর কর্তৃপক্ষের জবাবদিহিতামূলক ব্যবস্থাপনার পাশাপাশি নিয়ন্ত্রণ, প্রণোদনা এবং আইন ভঙ্গকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। এক্ষেত্রে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য আন্দোলনকারী অথবা কর্তৃপক্ষের যে দমন নীতি চলছে, প্রয়োজনে হত্যা করা হচ্ছে, তার বিচারও চাই। 2, সিটি কর্পোরেশন সড়ক ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সংস্থাগুলো নির্বিচারে বৃক্ষ নিধনের যে মহোৎসব করছেন, সেই পথভ্রষ্ট সম্প্রসারণ উন্নয়ন বন্ধ করতে হবে। অবশেষে প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ে পরিবেশ, বন ও জলবায়ু বদলের মতো বিষয়গুলো যুক্ত করা হচ্ছে। এ নিয়ে কাজ চলছে বলে জানালেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এ সময় পরিবেশের সুরক্ষায় সমস্ত প্লাস্টিক পণ্য বর্জনের উপর জোর দেন মন্ত্রী। হাবিব রহমানের রিপোর্ট। রাজধানীতে প্রতিদিন 175 কোটি লিটার তরল বর্জ্য উৎপাদন হয়, যেখানে বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আছে মাত্র 35 কোটি লিটার। বাকি সবই চলে যাচ্ছে খাল, বিল, নদ নদী, জলাশয় ও কৃষি জমিতে। দিনকে দিন যা পরিবেশের বিপর্যয় ডেকে আনছে। এমন নদী রক্ষা কমিশন চাই না যে উত্তরের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান, দ্রুত বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন শুরু হবে, এতে পরিবেশ কিছুটা হলেও সুরক্ষিত হবে। ঢাকা উত্তরে যে প্রায় 3500 টন বর্জ্য প্রতিদিন উৎপাদিত হয়,
এটির মাধ্যমে আমরা 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবো ইনশাল্লাহ, এবং আমরা আশা করছি যে এই মে মাসের প্রথম সপ্তাহে আমাদের সেই কনস্ট্রাকশন কাজটি শুরু হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতপক্ষে কী পরিমাণ বর্জ্য সংগ্রহ হচ্ছে তার সঠিক হিসাব দরকার। তবে রাজধানীতে বাসাবাড়ির বর্জ্য থেকে গ্যাস উৎপাদন কোনোভাবেই সম্ভব নয়। 75% of waste in Bangladesh is organic, food waste. 25% is non-food waste. You go to Singapore, you go to America, 75% is dry waste, paper, plastic and other kinds of things. Only 25% is food waste. You burn that, yes, you can get energy. But not in Bangladesh. পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনার সাথে শব্দ আর বায়ু দূষণ মোকাবেলাও এখন বড় চ্যালেঞ্জ। তবে নাগরিকদের সচেতন করতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়গুলো যুক্ত করা হবে। আমরা কিন্তু একটা উদ্যোগ নিয়েছি, এটাকে আমরা বলি গ্রিনিং দ্য কারিকুলাম। অর্থাৎ আমাদের যে সাবজেক্টগুলো থাকবে, এটা বর্তমানে আমরা ক্লাস 3 থেকে ক্লাস 8 প্রাথমিক পর্যায়ে, সেখানে আমরা পরিবেশ, আমরা বন, জীববৈচিত্র্য, বিশাল বিষয়গুলো এবং অবশ্যই জলবায়ু পরিবর্তন, তো এই কাজগুলো সরকার করছে। শতভাগ প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হলে সরকারের সাথে মানুষকেও এগিয়ে আসতে হবে বলেও জানান মন্ত্রী। বক্তব্যগুলো আসছিল। হাবিব রহমান, ৭১, ঢাকা। দক্ষিণ পূর্ব এশিয়া জুড়েই বইছে তীব্র তাপপ্রবাহ। তাই দেশে দেশে স্বাস্থ্য সতর্কতা জারির পাশাপাশি বন্ধ রয়েছে স্কুল কলেজ। এদিকে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা মিয়ানমারে 48.2 ডিগ্রি সেলসিয়াস। একই অবস্থা ভারত, মালয়েশিয়া সহ আরও বেশ কিছু দেশে। মাহফুজুর রহমানের রিপোর্ট। তীব্র তাপদাহে স্বস্তিতে নেই ভারতের মানুষ। পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে আগামী 5 দিন তাপমাত্রা খুব একটা হেরফের হবে না, ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি আরও বাড়তে পারে। বুধবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, 2 বর্ধমানে লাল সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে দক্ষিণের রাজ্য কেরালায় হিটস্ট্রোকে 2 জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও কর্ণাটকেও তীব্র দাবদাহ চলছে, জারি রয়েছে সতর্কতা। এরই মধ্যে প্রতিবেশী মিয়ানমারের নতুন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড গড়েছে এপ্রিলের দাবদাহ। দেশের মধ্যাঞ্চলীয় ম্যাগোয়ে এলাকায় তাপমাত্রা উঠেছে 48.2 ডিগ্রি সেলসিয়াস, যা 56 বছরের মধ্যে এপ্রিল মাসের ইতিহাসের সর্বোচ্চ। বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস এবং মান্দালয় শহরে 44 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফিলিপাইনে তাপপ্রবাহজনিত কারণে শিক্ষার্থীদের অসুস্থতা বেড়েছে, ফলে দেশটির সরকারি স্কুল 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনে ফিলিপাইনের তাপমাত্রা পৌঁছাতে পারে 37 ডিগ্রি সেলসিয়াসে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, মধ্য ও উত্তরাঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের বাইরে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি রয়েছে, কারণ এরই মধ্যে উত্তরের শহর লাপাংয়ে তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তাপপ্রবাহ এই সপ্তাহেও অব্যাহত থাকবে। উত্তর ও মধ্য ভিয়েতনামের বিভিন্ন অংশে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 40.2 ডিগ্রি সেলসিয়াস থেকে 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বুধবার পর্যন্ত এমন তাপপ্রবাহ থাকবে বলছে দেশটির আবহাওয়া বিভাগ। মালয়েশিয়ায় কয়েকদিন ধরে 35 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির অন্তত 16টি অঞ্চলের জন্য গরম আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। সিঙ্গাপুরেও এবছর ভাঙতে পারে তাপমাত্রার রেকর্ড। মাহফুজুর রহমান, ৭১। সংসদের বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, আইন পাশ হবার আগ পর্যন্ত বলা যাচ্ছে না কলকারখানায় শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে মোট শ্রমিকের কত শতাংশ শ্রমিকের সম্মতি থাকতে হবে। মহান মে দিবস 2024 উদযাপন উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর অনুরোধ যাচাই বাছাই করে শ্রম আইন সংশোধন করে পাশের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব না করতে হলে আরও আগে আইনটি পাশ করার ইচ্ছা সরকারের ছিল বলেও জানান তিনি। বিগত সংসদ অধিবেশনে এই আইনটি পাশ করার কথা ছিল। ILOর একটা অনুরোধ ছিল, এটাকে আরও একটু সংযোজন বিযোজন এগুলো করে
এটা যেন লেবার ফ্রেন্ডলি একটা আইন হয়। তারাই বলেছে যে এগুলো একটু পরে করার জন্য, এই আইনটা একটু পরে পাশ করার জন্য তাদের অনুরোধ ছিল। আগ্রহের কোনো কমতি নেই, দ্রুতই হয়ে যাবে, এটা খুব দ্রুত হয়ে যাবে। কলকারখানায় শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে মোট শ্রমিকের 15% সম্মতি থাকার বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সচিবালয়ে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, সংগঠন করার ক্ষেত্রে মোট শ্রমিকের সম্মতির বিষয়টি 10% করার বিষয়ে আলোচনা হচ্ছে। এ সময় আইনমন্ত্রী জানান, বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার ও বিশ্বমহলের পরামর্শগুলো সাংঘর্ষিক নয়। এরপরও যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে শ্রমখাতের নানা বিষয় বাস্তবায়ন করা হবে। বলেন, সুনির্দিষ্ট আইন লঙ্ঘনে মালিকদের আর্থিক জরিমানা 20,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হবে। মালিকরা কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তাদের বিচার হচ্ছে। এখানে কিন্তু মালিকদের সাজা বাড়ানোর কথাটা ঠিক না। ব্যাপারটা হচ্ছে কিছু এই শ্রমিক অধিকার লঙ্ঘন করলে, যারা লঙ্ঘন করে তাদের সাজা বাড়ানোর ব্যাপারে একটা আইনে একটা ধারা আছে। সেইখানে 5,000 টাকা সাজা ছিল, এখন সেই সাজাটাকে 20,000 টাকা করা হয়েছে এবং এটা হয়তোবা 25,000 টাকা করা হবে, এবং সেটাও সকলের সাথে আলাপ করে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি পদ থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে দেয়া অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জিয়াউর রহমান এই অব্যাহতিপত্র প্রত্যাহারের চিঠি খোকনের কাছে পৌঁছে দেন। এর আগে 20 এপ্রিল দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতির পদ নেয় সিনিয়র সহসভাপতির পদ থেকে খোকনকে অব্যাহতি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আমাদের মহাসচিব বিএনপি মহাসচিব ফখরুল আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আবুল হোসেন চৌধুরীর উপস্থিতিতে সিনিয়র আইনজীবীর সঙ্গে আলোচনা করে চিঠি প্রত্যাহার করা হয়েছে। আমি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর whatever happened, no, I am sorry for everything. দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে আজ। মঙ্গলবার অফিস চলাকালের সময়ে যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় ধাপে 160 উপজেলা ভোটে 2055 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে 730 জন, ভাইস চেয়ারম্যান পদে 763 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 562 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বাছাই আপিল শেষ হওয়ায় বৈধ প্রার্থীদের কেউ নির্বাচন থেকে সরে যেতে চাইলে আজই তার শেষ সময়। তফসিল অনুযায়ী চূড়ান্ত প্রার্থীদের মধ্যে রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন 2রা মে, আর ভোট গ্রহণ হবে 21 মে। এদিকে সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকমিটির বৈঠক। দলীয় সভাপতির নির্দেশের পরও মন্ত্রী এমপিদের যেসব স্বজন উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের বিষয়ে দলের সিদ্ধান্ত জানতে এই বৈঠকের দিকে তাকিয়ে আছেন নেতাকর্মীরা। যদিও বিষয়টি বৈঠকের আলোচ্য সূচির এজেন্ডায় নেই, তবুও বিষয়টি গুরুত্ব পাবে বলেই মনে করছেন কেন্দ্রীয় নেতারা। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নির্দেশের পরও প্রভাবশালী কোনো নেতার স্বজনরা এখনো উপজেলা নির্বাচনে মাঠে, যা নিয়ে হতাশ তৃণমূলের নেতারা। দলীয় নির্দেশ অমান্য করায় কেন্দ্রীয় নেতারা বিব্রত হয়েছেন। তাই সমসাময়িক রাজনীতির পাশাপাশি এমপি মন্ত্রী স্বজনরা কেন প্রার্থিতা প্রত্যাহার করেননি সে বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা কেন্দ্রীয় নেতাদের। যারা নির্বাচনে আছেন তাদের তালিকা তুলে দেওয়া হবে দলীয় সভাপতির হাতে। তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা। যারা এটা শুনবে না, মানে এটা দুঃখজনক, এবং পরবর্তীতে নেতৃত্ব আমাদের যে মিটিং হবে, নেত্রী যে নির্দেশনা দেবেন আমরা সেটাই বাস্তবায়ন করব। আমরা উইথড্র কজন করেছে, কজন প্রার্থীরা সরে দাঁড়িয়েছে, তার রিপোর্টটা আমরা সেদিন দিতে পারব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, এক্ষেত্রে ব্যত্যয় হবে না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, এজেন্ডায় না থাকলেও কেন্দ্রীয় কমিটির আলোচনায় বিষয়টি তোলা হবে। তৃণমূলে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হলে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে অনিবার্য বলছেন এই নেতা। এখনো দেখতে পাচ্ছি যে যদি আমাদের এমপি মন্ত্রীদের একদম স্বজনরা যদি অংশগ্রহণ করে, আর আমাদের দলীয়ভাবেও মার্কা ছাড়া তো আমরা সিলেকশন করে দিয়েছি, তাদের বিপক্ষে করে, তাহলে পর তৃণমূলে আমাদের নেতৃত্বের ভিতরে
একটা বিশৃঙ্খলা তো হবেই। আমাদের 15টা এজেন্ডা আছে আগামীকালকে মিটিংয়ে, তার ভিতরে এই উপজেলার নিয়ে নেয়, কিন্তু বিবিধ আছে। ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এটা আলোচিত হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বের বৈঠকে কেন্দ্রের নির্দেশ অমান্যকারী প্রার্থীদের কি শাস্তির সিদ্ধান্ত আসছে তার উপরই নির্ভর করবে পরের ধাপের নির্বাচনে কতজন স্বজন দলীয় নির্দেশ মেনে মনোনয়ন প্রত্যাহার করবে বলছেন নেতারা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। প্রার্থীরা চাইলেও উপজেলা পরিষদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার সকালে মাদারীপুরে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। নির্বাচন কমিশনার আরও জানান, নির্বাচনের আগেও পরে সহিংসতা হলে কঠোর ব্যবস্থা নেবে কমিশন। মতবিনিময় সভায় উপজেলা নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাস মালিকদের বিশেষ সুবিধা দিতে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বলেন, রেলের কতিপয় কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি বন্ধ না করে ভাড়া বাড়ানোর মাধ্যমে রেলের লোকসান কমানো সম্ভব নয়। এমন সিদ্ধান্ত আকাশকুসুম কল্পনা বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এর আগেও কয়েক দফা ভাড়া বাড়িয়ে লোকসান কমাতে ব্যর্থ হয়েছে। রেল মন্ত্রণালয় বড় বড় প্রকল্প নিয়ে ব্যস্ত, তাই যাত্রী সেবার দিকে কোনো মনোযোগ নেই। রেয়াতি সুবিধা প্রত্যাহারের নামে ভাড়া বৃদ্ধি করে দূরপাল্লার যাত্রাপথে রেলের ভাড়া বাসের ভাড়ার চেয়ে বেশি নির্ধারণ করে বাস মালিকদের বিশেষ সুবিধা দিতে মরিয়া হয়ে উঠেছে বলে আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। পণ্যবাহী ট্রেন থেকে আয় বাড়ানোর দিকে না ঝুঁকে বাংলাদেশ রেলওয়ে সাধারণ যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিয়ে আয় বাড়ানোর যে আকাশকুসুম পরিকল্পনা করেছে সেটি কার্যত ব্যর্থ বলে অতীতের অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয়েছে। 2 মাস বন্ধ থাকার পর আজ রাত 12টা থেকে শুরু হচ্ছে সব ধরনের মাছ ধরা। এরই ধারাবাহিকতায় ভোলার বিভিন্ন মৎস্যঘাট এবং জেলেপল্লীতে এখন উৎসবের আমেজ। আড়তগুলোতে ফিরেছে প্রাণচাঞ্চল্য। এর আগে ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে সকল ধরনের মাছ ধরা বন্ধ রাখা হয়। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2 মাস পর আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। এতে উপকূলীয় জেলেদের মধ্যে ফিরেছে স্বস্তি। ভোলার প্রতিটি ঘাটেই সাগরে ও নদীতে নামার জন্য জেলেদের প্রস্তুতি চলছে। ঘাটে বেঁধে রাখা নৌকাগুলো মেরামত করছেন জেলেরা, আবার কেউ কেউ জাল বোনার কাজে ব্যস্ত সময় পার করছেন। অভিযান শেষ, আজকে থেকে আমরা নদীতে নামবো। যা ঋণ চালাজি মাছ দেয় তা বিক্রি করে আমরা ঋণ শোধ করবো। ইলিশ ধরাকে কেন্দ্র করে বেচাকেনা জমে ওঠার পাশাপাশি সরগরম হয়ে উঠবে মাছের আড়ত। ব্যবসায়ীদের আশা, পর্যাপ্ত ইলিশ সহ সামুদ্রিক মাছ পাবেন জেলেরা। আমরা আজ থেকে বাক্সা টাক্সা সবকিছু ধুইয়া রেডি করতেছি। জেলেরা নদীতে যাবে, যাওয়ার পরে কালকে থেকে আলাদা বেচা কিনে বাজার শুরু হয়ে যাবে। যদি কিছু মাছ টাছ ভালো পায় তাহলে দানাফানা তারাও শোধ করতে পারবো, আমরাও বেচে কিনা মোটামুটি লাভবান হবো। আমরা দীর্ঘ 2 মাস কোনো কিনা বেচা করি নাই, আমরা শুধু বেকার ছিলাম। মৎস্য বিভাগ বলছে অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন বাড়বে। সফলতার সাথে আমরা এই অভিযানটি শেষ করতে পারছি। এই অভিযানের পরেই আমাদের ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন যেমন আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হব, তেমনি জেলে ভাইরা তাদের বিপুল পরিমাণ তারা ইলিশ পাবে বলে আমি মনে করি। ভোলায় চলতি অর্থ বছরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,91,000 মেট্রিক টন। আব্দুল আল মামুন, ৭১।